সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের পক্ষ থেকে। এই মুহূর্তে যারা শুনছেন এবং সরাসরি আমাকে অনলাইনে দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ক্লাসে। এবং আপনারা জানেন যে 19তম শিক্ষক নিবন্ধন চারু ও কারুকলা এমসিকিউ পদ্ধতিতে আপনারা আসলে খুবই ইসের মধ্যে ছিলেন যে কিভাবে প্রশ্ন হবে, কিভাবে আমরা পড়বো, অনেকেই সমস্যার মধ্যে ছিলেন। তো এটাকে কেন্দ্র করে আমাদের ক্লাসের যে সিস্টেম, আমরা সেভাবে আর কি নতুন পদ্ধতি আকারে সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পড়েও আপনারা মজা পাবেন। শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যারা এখানে যুক্ত রয়েছেন, সবাই অন্তত কিছুক্ষণের জন্য হলেও হয়তোবা আমাদের পেজ থেকে একটু ঘুরে এসেছেন। আমরা ইতিমধ্যে যে ক্লাসটি নিলাম, আপনারা কি সবাই ক্লাসটি দেখেছেন এবং আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি স্যার, শোনা যাচ্ছে। দেখছি ক্লাস স্যার। যে ক্লাসটা কেমন লেগেছে একটু বলুন। যে এভাবে যদি আপনাদেরকে সুন্দর করে দেওয়া হয় তাহলে। হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। আচ্ছা, স্যার, সুন্দর হয়েছে সবকিছু গুছানো। ভেরি গুড, খুব সুন্দর। আর কেউ কি দেখেছেন? আর কেউ? স্যার আমি দেখছি। সিথি দেখেছেন, ভেরি গুড। ক্লাসটি কেমন লেগেছে? এবং এভাবে আপনাদের জি যদি স্যার, হয় দেখছি স্যার। আচ্ছা, ক্লাসটা যদি এভাবেই হয়, মূলত আমরা শিট গুলো এভাবে প্রত্যেকটি বিষয় যদি আমরা এভাবে আপনাদেরকে একটা বিষয় সেটা 4-5টি মাধ্যমে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেই, তাহলে ব্যাপারটি কেমন হয়? মানে একটু ভরসা পাচ্ছেন কিনা যে না, এভাবে হয়তো মানে শেষ করতে পারবো, বা এভাবে পড়লে হয়তো বা বুঝতে পারবো, এরকম একটু লাগছে কিনা? স্যার এভাবে হলে ভালো হবে। জি স্যার। খুব সুন্দর। সকলের মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চতুরঙ্গের পক্ষ থেকে। দেখুন, আমরা আপনাদের পড়া ছিল আজকে যে বিষয়টি, সেটা হলো ষষ্ঠ শ্রেণীর বইয়ের অর্ধেক। এবং পড়া ছিল আমরা শেখাবো অন্তত যে গাছের যে বিভিন্ন মাধ্যম দিয়ে করতে হয় সেটি আজকে ক্লাসে সম্পূর্ণটা আলোচনা করব। আশা করছি, মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তিনি যেন সম্পূর্ণ ক্লাসটি আমাকে সুন্দর করে পরিচালনা করার জন্য ক্ষমতা প্রদান করেন। দেখুন, আমরা যে কাজটি করছি সেটা হলো চারুকলার পরিচয়। আমরা যদি ষষ্ঠ শ্রেণীর বইয়ে যাই, তাহলে দেখবেন যে চারুকলার পরিচয় সম্পর্কে আপনি প্রথম যে টপিকটা পাবেন সেটা, সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 3টি এমসিকিউ নিয়েছি, 1, 2, 3। এবং এই 3টি প্রশ্নের আলোকে এর যে ডিটেলসটা হয়, সেই ডিটেলসটা বা ব্যাখ্যাটা আমরা নিচে সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলেই এটা এখান থেকে চাইলেই বলে কথা না, এর পরপরই এগুলো সব মুখস্থ করে ফেলবেন সুন্দর করে। ঠিক আছে, এই হচ্ছে কথা। কোথায় গেলে পুরোনো দিনের বস্তু সামগ্রী এবং ছবি দেখতে পাওয়া যায়? কোথায় গেলে? উত্তর আপনার জানা আছে নিশ্চয়ই। কোথায় গেলে বলেন? স্যার জাদুঘরে স্যার। জাদুঘরে। এই প্রশ্নটা কি আপনার ক্লাস 6 এর বই পড়েছেন? জি স্যার। জি স্যার। ভেরি গুড। দেখুন, এই বইয়ের, হ্যাঁ, উত্তর দিবেন সবাই, খুব ভালো হবে উত্তর দিবেন। পুরোনো দিনের বস্তু সামগ্রী ও ছবি দেখার জন্য জাদুঘর, এন্টিক শপ। এন্টিক শপটা হচ্ছে সাধারণত যেখানে চারুকলার ভাস্কর্য রিলেটেড, বা হলো মনে করুন যে অনেক আগেকার জিনিসপত্র, হ্যাঁ, সেখানে সাধারণত আহ সংরক্ষিত থাকে, বিভিন্ন শিল্প সামগ্রী সংরক্ষিত থাকে, এমন জায়গা। তারপর হচ্ছে পুরাতন বইয়ের দোকান এবং ঐতিহাসিক স্থানগুলোর সেরা জায়গা। তবে বাংলাদেশের জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল বা ঢাকার পুরনো এন্টিক সবগুলোতে কাঠ ও বাঁশ পাটের তৈরি পুরনো জিনিস বা দুষ্প্রাপ্য ছবি পাওয়া যায়। তাহলে কথা হলো, দেখুন কোথায় কোথায় কি পাওয়া যায় না যায়, বা যে আমাদের যে পুরাতন যে ঐতিহ্য বা পুরাতন যে বিষয়গুলো সবগুলো কোথায় পাওয়া যায় সেটা কিন্তু ডিটেল এখানে দেওয়া হলো। তারপরে দেখুন উত্তর তাহলে জাদুঘর হবে। তারপরে পানিতে মিশিয়ে যে রং করা হয় তাকে কি বলে? জল রং, তেল রং, জল পেন্সিল রং। রং নাকি অ্যাক্রিলিক রং? উত্তর জল কি রং। হবে? জল রং, নিশ্চয়ই জল জল রং রং। স্যার। দেখতে পাচ্ছেন এখানে উত্তর আছে জল রং। এবার এই জল রঙের কি কি বিষয় এখানে আছে একটু দেখে নিই। পানিতে মিশিয়ে যে রং করা হয় তাকে জল রং বলে, ভালো কথা। এই মাধ্যমে রঞ্জক পদার্থ পানির সাথে মিশিয়ে তুলির সাহায্যে, কাগজ বা অন্য কোনো মাধ্যমে ছবি আঁকা হয়। দেখুন, আপনারা যে কাজটা করবেন সেটা হলো সবাই কিন্তু ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটা কিনবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনারা সিনথেটিক ব্রাশ কিনবেন, সিনথেটিক রাউন্ড ব্রাশ কিনবেন আপনারা। রাউন্ড ব্রাশ বা তুলি, ব্রাশ না বলি আমরা, সিনথেটিক তুলি কিনবেন, হ্যাঁ, যেগুলো রাউন্ড তুলি, সিনথেটিক।
আমার ক্লাসটি রেকর্ড থাকবে, পুনরায় আপনি আবার দেখে নেবেন যে আমি কি কিনতে বলেছি। এরপরে পেন্সিল কালার কিনবেন হচ্ছে পেট্রা পেন্সিল কালার 12, হ্যাঁ, বা 24 কালার কিনলে আরো ভালো হয়। 24 পেন্সিল কালার পেট্রা। এবং তেল রংটা লাগবে না, অ্যাক্রিলিক রংটাও আপনার এখন এই মুহূর্তে লাগছে না। এই দুইটা রং একটু হাইড থাক, বাকিগুলো। আর প্যাস্টেলটা কিনবেন অয়েল প্যাস্টেল, জয় টিটি অথবা টিটিও পাওয়া যায়। এবং যদি কিনতে চান পেট্রাটাও ভালো, আমি ব্যবহার করেছি, সেটাও অনেক ভালো কাজ করে। পেট্রা, জয় টিটি এবং টিটি, এখান থেকে যে কোনো একটা কালার কিনবেন। অয়েল প্যাস্টেল কালার কিনবেন হচ্ছে 24 থেকে 36, অর্থাৎ 36টা হলে খুব বেশি ভালো হয়, হ্যাঁ, 36 কালারটা হলে খুব বেশি ভালো হয়। আচ্ছা, এরপরে আসুন। আর বাসায় কাগজ কিনে রাখবেন, কার্টিস পেপার এবং আর্ট পেপার, অথবা কার্টিস পেপার কিনবেন, অথবা হচ্ছে আপনারা দরকার নেই, কার্টিস পেপারই কিনেন সবাই। হ্যাঁ, কার্টিস পেপার কিনে সেগুলো এ4 সাইজ আকারে কেটে নেবেন। হ্যাঁ, এ4 সাইজ আকারে কেটে রাখবেন বাসায়। ওকে, এরপরে আসুন। দেখুন, এরপরে আমি এটা বুঝিয়েছিলাম আপনাদের একটু আগে ক্লাসে। জল রং এটি প্রধানত পানির সাথে মিশিয়ে ব্যবহৃত হয়, যা স্বচ্ছ এবং হালকা হয়। দেখুন, আমাকে একটা ভাইবা একটা প্রশ্ন করা হয়েছিল যে জল রং স্বচ্ছ নাকি অস্বচ্ছ, আমাকে বলা হয়েছিল। তো আমি বলেছিলাম আমি স্বচ্ছ। এবং অ্যাক্রিলিক রং কেন অস্বচ্ছ, বা অ্যাক্রিলিক রংটা স্বচ্ছ না অস্বচ্ছ, এরকম প্রশ্ন এসেছিল কয়েকটা। সব প্রশ্ন তো মনে নেই, এরকম কিছু প্রশ্ন করা হয়েছিল। দেখুন, যখন আপনি এগুলোর ব্যবহার সম্পর্কে জানবেন, তখন কিন্তু এর উত্তর দেওয়াটা আপনার পক্ষে সহজ হবে। এজন্য মানে দেখা যায় যে, যেহেতু ভাইবার মাধ্যমে আপনি সিলেক্ট হবেন সেখানে, চারুকলার ক্ষেত্রে বা আঁকাআঁকির ক্ষেত্রে, সেই জন্য আপনার আঁকার দক্ষতাটা বেশি হতে হবে এবং প্রত্যেকটি মাধ্যম সম্পর্কে কম বেশি আপনাকে জানতে হবে। যদি দেখা গেল যে ভাইবা বোর্ডে এক জায়গায় ওইগুলো থাকলো, জিনিসপত্রগুলো সব মাধ্যমগুলো থাকলো, বললো জল রং দিয়ে একটা গাছ এঁকে দেখান, বা কোন রঙে আপনি বা কোন মাধ্যমে আপনি বেশি পারদর্শী, আপনি বললেন। বলার পরে দেখা যাচ্ছে যে আপনাকে বলা হলো যে আপনি জল রং মাধ্যমে একটি সুন্দর একটি গাছের কম্পোজিশন করে দেখান, অথবা একটি গাছ ড্রয়িং করে সেটা পেন্টিং করে দেখান, এরকম বলা হলো, তখন আপনি এটাকে করতে হবে। আচ্ছা, এরপরে আসুন। এবার যদি শুধুমাত্র যদি এরকম ভেবে থাকেন যে শুধুমাত্র ড্রয়িং করতে দিবে, তাহলে কিন্তু ভুল ভাবছেন। শুধুমাত্র ড্রয়িং করতে দিবে না, স্কেচও করতে বলতে পারে। হ্যাঁ, কারোর করতে দিতে পারে, কোনো মানে যা খুশি তাই করতে দিতে পারে। এখন এবার কিন্তু কোনো প্রকার বাধাবোধকতা নেই। যা খুশি যা মনে হবে তার তার কাছে, যে আপনাকে এক্সপার্ট দেখাবে কোন কাজটি আপনি পারলে সেই কাজ আপনাকে দিয়ে করাবে। কোন রঙে খুব তাড়াতাড়ি ছবি আঁকা যায়, এটা হচ্ছে উত্তর হবে। উত্তর কি? কোন রঙে তাড়াতাড়ি ছবি আঁকা স্যার যায়? অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক স্যার। হ্যাঁ, খুব সুন্দর। আমরা একটু বলবো আর কি, নাসরিন এবং অন্যান্য যারা রয়েছেন, আমরা একটু মুখে বলবো। বললে কি হবে, এগুলো এইভাবে বলে বলে পড়লে বেশিক্ষণ মনে থাকবে। বলতে পারেন স্যার দেখি দেখি আবার কি বলবো, তারপরেও বললে সেটা মাথার মধ্যে থাকবে। স্যার না, উত্তর দেখি না তো স্যার। স্যার এগুলো তো প্রশ্ন আকারে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, আপনারা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন, মানে স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম? স্যার হ্যাঁ স্যার, স্ক্রিনে দেখা যাচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। খুব দ্রুত ছবি আঁকার জন্য জল রং, অ্যাক্রিলিক, পেন্সিল কালার, অয়েল প্যাস্টেল সবচেয়ে উপযোগী। জল রং এবং অ্যাক্রিলিক দ্রুত শুকিয়ে যায় বলে কম সময়ে কাজ শেষ করা যায়। নতুনদের জন্য অয়েল প্যাস্টেল, পেন্সিল কালার ব্যবহার করা সহজ এবং এতে দ্রুত রঙের প্রলেপ দেওয়া সম্ভব। দেখুন, ওই বিষয়ে কিছু বিস্তারিত লেখা রয়েছে, এটা আপনি এখান থেকে পড়ে নেবেন। আচ্ছা, আর এই ক্লাস হয়ে যাওয়ার পরে ক্লাসের কোন জায়গাটা আপনি বুঝতে পারছেন না, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সেটা আলাদা করে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। কোথায় বাংলাদেশে উল্লেখযোগ্য সব শিল্পকর্ম এবং চারুকলার সব সময় প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে? কোথায় ব্যবস্থা রয়েছে বলতে পারেন? জাতীয় জাদুঘরে। হ্যাঁ, আরো কোথায় কোথায় ব্যবস্থা ব্যবস্থা রয়েছে, বা কোথায় কোথায় গ্যালারিতে, শিল্পকলা দেখা যায় সেটা একাডেমিতে। দেখেন লেখা রয়েছে। শিল্পকলা একাডেমি। হ্যাঁ, বাংলাদেশে উল্লেখযোগ্য শিল্পকর্ম বা চারুকলা সব সময়ের প্রদর্শনীর জন্য প্রধান স্থানগুলো হলো ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত জাতীয় শিল্পকলা একাডেমি, জাতীয় চিত্রশালা এবং শাহবাগে অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর। এখানে প্রশ্ন দেখুন, যে একটা প্রশ্ন পড়লেন, জাতীয় জাদুঘর সম্পর্কে পড়লেন, কিন্তু সেটি কোথায় আছে সেটাও কিন্তু নিচে তথ্য দেওয়া আছে, দেখতে পাচ্ছেন তো? এখানে কিন্তু এগুলো দেখেও কিন্তু আপনি ফটাফট কি করতে পারছেন, অন্যান্য প্রশ্নগুলো যেরকম করে আমরা জব সলিউশন বা অন্যান্য বই যেরকম করে পড়ে থাকি সেম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জয়নুল গ্যালারি এবং সোনারগাঁওয়ের লোক লোক ও কারুশিল্প জাদুঘর এবং ঢাকার বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টস এই শিল্পকর্ম নিয়মিত প্রদর্শিত হয়। দেখুন, তাহলে একটা প্রশ্ন পড়তে এসে আমরা কিন্তু মেলা প্রশ্ন পড়ে ফেললাম। এরপরে আসুন, 2 নম্বর পার্ট থেকে একটা প্রশ্ন করা হয়েছে এবং 3 নম্বর পার্ট থেকে আসুন, প্রশ্ন খুবই কম আছে।
আর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে যেগুলো আসার মতো আর কি। তারপরে দেখুন বিভিন্ন নকশাতে যেসব জিনিসপত্র তৈরি করা হয় তাই কি বলে? এখানে উপস্থিত কারুশিল্প। রয়েছেন যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে চারুশিল্প। দেখে নিতে চাইবো কারা কারা উপস্থিত রয়েছেন। হ্যাঁ, কারুশিল্প উত্তর হবে, একদম সঠিক উত্তর বলেছেন লাভলি রয়। মাধুরী রয় রয়েছেন, বিথিকা রয়, জেসমিন খাতুন, স্মৃতি বিশ্বাস, দীপ্তি, নূরজাহান, সুজন সরকার, উপমা রয়, মুক্তা বালা, নাসরিন, সুশান্ত রয়, মনোজ ঠিকাদার, স্মৃতি সানা, লাভলি, সনাতন, শান্তনা বিশ্বাস রয়েছেন আমাদের সাথে, সুগন্ত রয় রয়েছেন আমাদের সাথে। খুব সুন্দর, ভেরি গুড। আচ্ছা, সাউন্ডটা সবাই একটু অফ রাখবেন। হ্যাঁ, সাউন্ডটা একটু অফ রাখবেন, রাখলে সেটা সহজ হয়। এরপরে আসুন, বিভিন্ন নকশাতে যেসব সুনিপুণ জিনিস, এখানে দেখো উত্তরটা কি বলা হয়েছে, উত্তরটা হচ্ছে কারুশিল্প। কি কারুশিল্প? বিভিন্ন নকশাতে যেসব জিনিসপত্র তৈরি করা হয় তাকে বলা হচ্ছে কারুশিল্প। উত্তর হবে কারুশিল্প। এই যে কারুশিল্প। আচ্ছা, দেখুন যে বিভিন্ন নকশাতে যে সুনিপুণ জিনিসপত্র বা শিল্পকর্ম তৈরি করা হয় তাকে মূলত কারুশিল্প বা হ্যান্ডিক্রাফটস বা হস্তশিল্প বলা হয়। তাহলে যেটা হচ্ছে কারুশিল্প সেটাই হলো হস্তশিল্প। কারুশিল্পে আরেকভাবে হস্তশিল্প আমরা বলতে পারি। যেমন এখানে ধরুন লেখা রয়েছে, এছাড়া উপাদান ভেদে নকশা করা মাটির শিল্পকে মৃৎশিল্প বা ট্রাকোটা এবং সূক্ষ্ম নকশা খচিত কাপড়ের কাজকে নকশি কাঁথা বা সূচিকর্ম বলা হয়। দেখুন সূচিকর্ম, সূচিকর্মটা কি? সূচিকর্মটা হচ্ছে কি নকশি কাঁথা, তাই না? এটা আরেক নাম হচ্ছে সূচিকর্ম। তাহলে দেখুন আরো একটা নতুন প্রশ্ন আপনারা শিখে গেলেন। এরপরে দেখুন বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। কিসের বৈশিষ্ট্য প্রকারভেদ? কারুশিল্প, কারুশিল্পে হ্যান্ডিক্রাফট, হাত দিয়ে তৈরি নকশা করা সামগ্রী। মৃৎশিল্প শখের হাড়ি, এঁটেল মাটি দিয়ে তৈরি ফুল, লতাপাতা বা মাছের করা হাড়ি পাতিল, এবং ট্রাকোটা। ট্রাকোটা কি রয়েছে? মাটি পুড়িয়ে তৈরি করা নকশা, মানে নকশা করা ফলক যেগুলো সেইগুলো। মোজাইক, পাথর বা কাঁচের টুকরো দিয়ে তৈরি করা হয় মোজাইক। তো দেখুন ট্রাকোটার মধ্যে আসলো, মোজাইক আসলো, তাই না? মৃৎশিল্প বা শখের হাড়ি আসলো, এগুলো সবই কি? সবই হচ্ছে কারুশিল্প। আচ্ছা, এরপর আসুন গ্রামীণ জীবনে দা, কুড়াল, নাঙল, কাস্তে, বাখারি, এগুলোকে আসলে কি বলা হয়? এগুলোকে সাধারণত বলা হয় হচ্ছে, কি হবে উত্তর বলেন? এগুলোকে সাধারণত বলা হয় কারুশিল্প স্যার। কারুশিল্প। কারুশিল্প বলা হয়। হ্যাঁ, চারুশিল্প। হ্যাঁ, গুড, ভেরি গুড। দেখুন তাহলে কারুশিল্প হচ্ছে উত্তর হবে, এই যে কারুশিল্প। আচ্ছা, দেখুন কারুশিল্পের আরো বিস্তারিত এখানে লেখা রয়েছে, এটা আপনারা নিজেরা পড়লে বুঝতে পারবেন। সহজ বলে আমি বোঝালাম না, এটা আপনারা পড়ে নিন। বাংলার উল্লেখযোগ্য কারুশিল্প, মৃৎশিল্প এখানে দেওয়া রয়েছে। দেখুন আরো সুন্দর করে ডিটেলস এখানে দেওয়া আছে, পড়ে নেবেন সবাই। এখান থেকে প্রশ্ন, পরীক্ষায় যে প্রশ্ন আপনাদের হবে, অর্থাৎ শুক্রবার যে পরীক্ষাটা দিবেন 27 তারিখ, 27/2/2026, এখান থেকে কিন্তু এই ভিতর থেকেও প্রশ্ন থাকবে। হ্যাঁ, মানে এখান থেকে ডিটেলসটাও ভালো করে পড়বেন। শুধু 1 নম্বর প্রশ্ন পড়ে চলে যাবেন, শুধু এমসিকিউ পড়ে চলে যাবেন, এরকমটা করবেন না, টোটাল ডিটেলসটা পড়বেন। পার্ট নাম্বার 4-এ আসুন, একতারা, দোতারা ইত্যাদি বাদ্যযন্ত্রের গায়ে কোনো নকশা করা হলে তাকে কি বলে? নকশা করা হলে তাকে বলা লোকশিল্প। হচ্ছে লোকশিল্প। লোকশিল্প। আচ্ছা, এগুলো এখানে ডিটেলস দেওয়া আছে, এগুলো একদম সহজ কথা, এগুলো পড়ে নিয়ে এগুলো নিজেরা বুঝতে পারবেন। লোকশিল্প কারুশিল্পের মধ্যে পার্থক্য কি রয়েছে সেই বিষয়টা এখানে ডিটেলস দেওয়া স্যার আছে। এগুলো আমাদের পিডিএফ দেবেন? পিডিএফ এখনই দিয়ে দেবো, ক্লাস শেষে দিয়ে দেবো। কোনো আর লেট নেই, মানে দিনের কাজ দিনে হবে, এরপর থেকে লেট হবে না। মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃপা, মানে তার অশেষ কৃপা যে আমি আপনাদের পরীক্ষার আগে 1 মাস সময় পেয়েছি। আমি 1 মাসের মধ্যে আপনাদের পুরো কোর্সের ডিটেলসটা আমি রেডি করে ফেলবো আশা করছি। কিন্তু দুর্ভাগ্যবশত আসলে এটা বলা যায় না। তবে এখন আমরা 99% শিওর যে এমসিকিউ হবে। যদি কোনো পরিবর্তন সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা এ পর্যন্ত 99% আমাদের বিশ্বাস যে এমসিকিউ হবে। যদি কোনো কারণে পরিবর্তন হয়ে যায় তখন তো আবার আমাকে খাটতে হবে, কারণ কখন কি হয়তো বলা যায় না আসলে। তবে স্যার কেন স্যার পরিবর্তন হবে? যেগুলো গেজেট প্রকাশ হয়ে গেছে তো এই জন্য পরিবর্তন না হওয়ার চান্সই বেশি। হ্যাঁ, তারপরেও কি হবে না হবে আসলে কি করে বলবো? না হওয়া চান্স, না হবেই না এক প্রকার, মনে করুন যে মানে হবে না ধরে নেন। কিন্তু যদি হয়ে যায় সেক্ষেত্রে তো কিছু করার থাকে না। দেখুন লাস্কো গুহা কোথায় অবস্থিত? দেখুন দুইটা বিষয় বলে দিই, একটা হচ্ছে লাস্কো গুহা আর একটা হচ্ছে আলতামিরা গুহা। এই দুইটা গুহা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে এখান থেকেই প্রশ্ন হয় বেশি, বেশিরভাগ জায়গাতে। গুহা সম্পর্কে পড়লে লাস্কো গুহা আর হচ্ছে আলতামিরা গুহা, এখান থেকেই প্রশ্ন হয়। দেখুন আমি প্রশ্ন করেছি লাস্কো গুহা কোথায় অবস্থিত, বলুন তো কোথায় অবস্থিত লাস্কো গুহা?
ফ্রান্স। ফ্রান্সে হচ্ছে লাস্কো গুহা অবস্থিত। আর আলতামিরা গুহা কোথায়? স্যার স্পেন। আলতামিরা স্পেনে। স্পেনে, রাইট। আচ্ছা, এটা একটু মাথায় রাখবেন। দেখুন, এখানে হ্যাঁ, দক্ষিণ পশ্চিম ফ্রান্সের ডরদোগন, হ্যাঁ, বিভাগের মন্টিগনাক মন্টিগনাক গ্রামের কাছে অবস্থিত গুহাগুলির একটি নেটওয়ার্ক। গুহার অভ্যন্তরের দেয়াল এবং ছাদে 600-টিরও বেশি প্যারিজেটাল প্রাচীর, হ্যাঁ, প্যারিয়েটাল প্রাচীর শিল্পকর্ম রয়েছে। এবং মানে এখানে সাধারণত ওই যে গুহার দেয়ালে, আচ্ছা আপনারা একটু সাউন্ডটা প্লিজ অফ রাখবেন, হ্যাঁ, মানে যখন কথা বলার প্রয়োজন হবে তখন আপনারা অন করবেন, তার আগে কিন্তু সাধারণত অন করতে হবে না। যখন কথা বলার দরকার হবে অন করবেন, না হলে আপনারা অফ করে রাখেন, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট আমাকে। আচ্ছা, যে কথা বলছিলাম, তাহলে আমরা পড়াচ্ছিলাম স্পেন, দেখে গেল। হুম, কোথায়? লাস্কো গুহা। দেখুন এখানে কি বলা হচ্ছে যে এই যে লাস্কো গুহা কোথায় অবস্থিত। এই গুহাটা হচ্ছে সাধারণত উত্তর হলো ফ্রান্সে অবস্থিত। এবং আরো একটা প্রশ্ন আমরা হাইড করে গিয়েছি মনে হয়, যে কোথায় কোথায় গুহার সন্ধান পাওয়া যায় স্পেন এবং ফ্রান্সে। দেখুন এখানে অনেক জায়গাতেই পাওয়া যায়, যেরকম ইরান, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, ইরান, বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা হলো যে এখানে কোনটা কোনটা দেওয়া রয়েছে। রাশিয়া হবে না, স্পেন এবং ভারত এটাও হবে না, স্পেন বা স্পেন ও ফ্রান্স এইটা হবে, আমেরিকা হবে না। তাহলে এখানে একটু মাথায় রাখবেন যে আসলে যখন এর ধরনের প্রশ্ন আসবে, তখন এখানে কিন্তু সাধারণত ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র এবং ইরান, এই চারটা নাম। আর ভারতেও কিন্তু গুহা রয়েছে, ভারতও রয়েছে, যে ভারতেও রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ভারতটা উত্তর হওয়ার কথা ছিল, প্রশ্ন উত্তর হওয়ার কথা ছিল। কিন্তু এখানে সাধারণত স্পেন এবং ফ্রান্স এর থেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কারণ স্পেন এবং ফ্রান্সের কথাটা আমরা বেশি শুনি গুহার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে গ নাম্বারটা সঠিক। আর এই ধরনের বিতর্কিত প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসবে না, যে এখানে ভারতেও কিন্তু গুহা রয়েছে, স্পেনেও গুহা রয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু এর ধরনের প্রশ্ন আসবে না। দেখা যাচ্ছে ভারতের জায়গায় অন্য কোনো এটা দিয়ে দিল, এটা আমি বললাম। যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে স্পেন এবং ফ্রান্স দিয়ে দেবেন। ওকে, লাস্কো গুহা কোথায় অবস্থিত? এটা আমরা দেখলাম ফ্রান্সে অবস্থিত। এবং এটি সাধারণত গুহার অভ্যন্তরের দেয়াল এবং ছাদে 600-টিরও বেশি প্যারি প্যারিয়েটাল প্রাচীর চিত্রকর্ম রয়েছে। প্যারিয়েটাল আর প্রাচীর বলতে সাধারণত মনে করুন যে আহ কোনো একটা, মানে কি বলবো, ভিতরের অংশটা, আহ মানে গুহার ভিতরের অংশটা কেমন হয়, নিশ্চয়ই ফাঁকা জায়গা হয়। এবং এই ফাঁকা জায়গার, মানে এই যে ফাঁকা জায়গাটা, এর যে উপরের যে দেয়াল, উপরের যে প্রাচীরটা, প্রাচীরের উপরে শিল্পকর্ম করা হয় সেটা হচ্ছে প্যারিয়েটাল প্রাচীর। অর্থাৎ গুহার দেয়ালের আহ অংশ, মানে ঠিক বাইরের অংশ বা ভেতরের যে উপরের যে অংশ সেটাকে বোঝানো হয়েছে। শিল্পকর্মগুলি মূলত বৃহৎ প্রাণীদের প্রতিনিধিত্ব করে। কারণ কি জানেন তো, মানে একটা সময় মানুষ যখন সাধারণত উম গুহাবাসী ছিল, তারা কিন্তু সাধারণত ওই যে আহ, যে আহ, বনে জঙ্গলে বাস করতো, বা যেখানে মনে করেন যে তখন তো পশু শিকার করেই সাধারণত তাদের জীবিকা নির্বাহ করতো। তারা আসলে যখন বড় বড় প্রাণী শিকার করতো, তাদের ছবিটা ওই দেয়ালে এঁকে ফেলতো। এঁকে কিন্তু সাধারণত এখানে তারা ওই ছবিগুলো ওখানে এঁকেছে। এবং পরবর্তীতে যারা প্রত্নতাত্ত্বিক বা যারা গুহা সন্ধান পেয়েছেন, তারা কিন্তু সাধারণত এই ছবিগুলো সংরক্ষণ করেছেন। আমি এরপরে চাইলে একটু ছবি টবিগুলো দিয়ে দেবো, সেগুলো আপনারা দেখে বুঝে নিতে পারবেন। পরের প্রশ্ন আসুন।
দেখুন আলতামিরা গুহা কোথায় অবস্থিত। এটা হচ্ছে স্পেনে অবস্থিত। স্পেনের কান্তাব্রিয়া অঞ্চলে সাধারণত আলতামিরা গুহা অবস্থিত। আচ্ছা, এই গুহা কিন্তু আলতামিরা গুহা কিন্তু প্যালিলিথিক যুগের, হ্যাঁ, মানে কোন সময় সেটা দেখানো হচ্ছে। এবং আসলে ইউনেস্কো কত সালে স্বীকৃতি দিয়েছিল সেটাও কিন্তু দেখানো হয়েছে। এবং এই সময় সাধারণত যে যে ছাদে বা গুহার দেয়ালে যে ছবিগুলো অঙ্কন ছিল, আসলে কোন ধরনের চিত্রকর্মগুলো ছিল সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, যেরকম বাইসন, ঘোড়া এবং হরিণীর চিত্রকর্ম, হ্যাঁ, সেগুলো দেওয়া রয়েছে। কি কি আসলে চিত্রকর্ম, এটা আপনারা পড়েছেন, ক্লাস 6 এর বইতে আছে যে গুহার দেয়ালে কোন কোন প্রাণীর ছবি দেখা গিয়েছে, এটা আপনারা পড়েছেন নিশ্চয়ই। বলুন তো কি কি জি স্যার। কি কি বলেন। দুইটা ছিল, দুইটা লেখা আছে, আমি পড়েছিলাম এক সময়। স্যার ওই ওটা হচ্ছে যে কে বলতে পারবে? বাইসন নাকি, বুঝতে হ্যাঁ, পারতেছি না। বাইসন তো ছিল, আরেকটা ছিল। বাইসনের পাশাপাশি আরেকটা ছিল, আরেকটা কি ছিল দেখি কে বলতে পারে। স্যার ঠিক মনে পড়ছে না তো, কিন্তু অপশন দিলে বলতে পারবো। পড়েছেন, হ্যাঁ। এই তো অপশন দিলে বলতে পারবো, এখানে ম্যাথম গেলে হবে না, এর আগে থেকে আপনাদের বুঝে নিতে হবে। হুম, এরকম করে ম্যাথম ম্যাথম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, আর আছে ওরকম। ম্যান ম্যান স্যার। ম্যান ম্যান হবে না, ম্যান, ম্যান। ম্যাথন স্যার, স্যার এটাই দেখেন, ম্যাথ মো আছে। স্যার ওই ময়জা ফলা আর মথ। ম্যামথ হবে। ম্যাথন, ম্যামথ ম্যামথ, হ্যাঁ জি স্যার, ম্যামথ। ম্যামথ হ্যাঁ এবং স্যার, হচ্ছে বলছি না পেটে আছে বাইসন, তো মনে এই পড়ছে। দুইটা। বাইসন। হ্যাঁ ম্যামথ এবং বাইসন, হ্যাঁ। হ্যাঁ, এখানে দেখুন ডিটেলসে আছে হচ্ছে বাইসনের কথা এখানে উল্লেখ আছে, ঘোড়া এবং হরিণের কথা উল্লেখ আছে। এখানে আমরা একটা কাজ করতে পারি, ম্যামথ কথাটা লিখে দিতে পারি। দাঁড়ান এক মিনিট। স্যার এই গুহা তো 6 এর বইতে নাই স্যার, এইগুলো কোথা থেকে পাইলেন? এগুলো আমাদের মানে আলোচনার বিষয়ে আসবে, তাই এগুলো তো আমাদের পড়ানো হয়েছে, আপনারা যখন কোর্স করেছিলেন তখন পড়ানো হয়েছিল না। স্যার হ্যাঁ, অন্য বইতে পড়ছি স্যার, এই 6 এর আজকের পড়ার মধ্যে না স্যার। না, ডিটেলস না, এটা ডিটেলস তো। জি স্যার। ম্যামথ, এই ম্যামথ কথাটা তো আর বইতে বইতে এর মধ্যেই আছে, তাই না? এই ম্যামথ হ্যাঁ কি স্যার, জিনিস হ্যাঁ স্যার। আমি জানি না, আমি ম্যামথ সম্পর্কে জানি না। বাইসন দেখছি কিন্তু ম্যামথটা আমি দেখি নাই। আচ্ছা, স্যার এটা আপনার বাইসন কি স্যার সাপ? বইতে আছে, এটা আপনার ডিটেলস নেটে আছে নেটে হলে ই 6 এর করবেন, বইতে। নেটে হচ্ছে সার্চ করবেন, নেটে সার্চ করে আপনারা দেখবেন যে ম্যামথ কি জিনিস, ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে কি বললেন যেন, কি একটা বললেন যেন, বাইসন কি না কি একটা বললেন। জি স্যার, বলছে যে বাইসন কি সাপ? আরে না, বাইসন এই ইসের মতো, ওই যে মানে কি বলবো, অনেকটা গরুর মতো দেখতে, বড় ও এক আচ্ছা। ধরনের প্রাণী, হ্যাঁ, বড় বড় সিংহ হয় এরকম দেখবেন। আর আপনারা ই করবেন, সার্চ করবেন, এসে দেখে দেখে নিতে পারবেন, নেটে সার্চ করবেন। আমি ম্যামথটা দেখি নাই, ম্যামথটা দেখে নেবেন একটু। জীবজন্তুর ঠিক পশম আছে। একসাথে বেঁধে কি তৈরি করা হয়? জীবজন্তুর পশম একসাথে বেঁধে কি তৈরি করা হয় বলেন? তুলি। তুলি তৈরি করা হয়, হ্যাঁ। তাহলে ক ক মানে চিরুনি, নিড়ানি এবং তুলি, রং কোনটা হবে? তুলি হবে, ক উত্তর, তাই না? গোয়াবাসী জি সাধারণত স্যার। প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে প্রাপ্ত খনিজ এবং তুলি, প্রাকৃতিক তুলি। রং ব্যবহার করত। তারা লৌহ চূর্ণ, লাল বা হলদেটে, চকের গুঁড়া সাদা, এবং কয়লা বা পোড়া কাঠ, বিভিন্ন গাছের রস, আঠা, চর্বি মিশিয়ে রঙের টেক্সচার তৈরি করত। উপাদান এবং লৌহ চূর্ণ, চকের গুঁড়ো, কয়লা, খনিজ, মাটি এবং গাছের গাছের আঠা, হ্যাঁ, বাইন্ডার হিসেবে ব্যবহার করতে। রঙের সাথে আঠালো বা আঠালো ভাব বা স্থায়িত্ব আনতো তারা চর্বি এবং আঠালো গাছের নির্যাস মেশাতে। দেখুন রংটা তারা কিভাবে তৈরি করতো সেই সময়, তার একটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেই ডিটেলসটা আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এরপরে এরপরে প্রশ্ন হচ্ছে সিন্ধু, মায়া এগুলো কি? সিন্ধু এবং মায়া এগুলো কি বলতে পারবেন? সভ্যতা। জি স্যার, এগুলো সভ্যতা। সভ্যতা, হ্যাঁ, এগুলো হচ্ছে সভ্যতা। আচ্ছা, সভ্যতা। বলছে সভ্যতা, ঘ উত্তর। সভ্যতা হলো বাংলা আমাদের মানুষের মানে সভ্যতা হলো মানুষের একটি উন্নত এবং জটিল এবং সুসংগঠিত সমাজ ব্যবস্থা, যা নগরায়ন, কৃষি, রাষ্ট্রীয় কাঠামো, লিপি বা লিখন পদ্ধতি, সামাজিক স্তর বিন্যাস এবং প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে বৈশিষ্ট্যমণ্ডিত। মানুষ একটা সময় যখন আহ গুহাবাসী ছিল তখন একসময় কিছু পরিধান করতো না, একসময় ছিল এরকম কিছু পড়তোই না। তারপরে গাছের বাকল পড়তো, পাতা-লতা পড়তো, এই সমস্ত পরেই জীবন অতিবাহিত করতো। কিন্তু এখন তো আমরা অনেক সভ্য হয়ে গেছি,
সভ্যতার যুগ পার করে এসেছি, তাই না? এখন আধুনিক যুগে প্রবেশ করেছি। আমরা তো এখন মানে অনেক ধরনের পোশাক আশাক পরি, কিন্তু একটা সময় কিন্তু এইগুলো ছিল না। তারপরে দেখুন, প্রথম অধ্যায়ে আরো কিছু প্রশ্ন। আচ্ছা, দেখুন। আচ্ছা, আমি একটু একটা কাজ করি, হ্যাঁ? একটু আমি আচ্ছা, বলেন দেখি, আদিম মানুষ কোথায় ছবি এঁকেছে? উত্তর কি হবে? গুহার গায়ে। গুহার দেয়ালে হবে। ভাবে, এগুলো তো সবাই দেয়ালে। উত্তর দিয়ে রাখছি অবশ্য। হ্যাঁ, গুহার দেয়ালে। গুহার গায়ে দেয়ালে একই কথা হ্যাঁ, স্যার। হ্যাঁ। আদিম মানুষের ছবি আঁকার বিষয় কি ছিল? নদী-নালা, ঘরবাড়ি, জীবজন্তু, জীবজন্তু। পাহাড় পর্বত? জীবজন্তু। আদিম মানুষ কেন ছবি আঁকতো? প্রদর্শন করার জন্য, ছবি বিক্রি করার জন্য? জাদু বিশ্বাসের জন্য। জাদু বিশ্বাসের জন্য। আচ্ছা, বাংলাদেশের বিখ্যাত লোকশিল্প কি কোনটি? নকশিকাঁথা, কাঁথা? নকশিকাঁথা। হ্যাঁ। আচ্ছা, আমি উত্তর বলার শেষে তারপরে উত্তরটা বল, আমি প্রশ্ন বলার শেষে উত্তরটা বলবেন, হ্যাঁ? শুনতে ভালো লাগবে, সুন্দর হবে। মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানায় কারা? কুমার, তাঁতি, কুমার। কামান না সুতার? কুমার। জায়নামাজে কি ধরনের নকশা থাকে? মসজিদ ও মিনারের ছবি, মানুষ ও হাটবাজারের দৃশ্য, শহর ও গ্রামের দৃশ্য, পশু পাখির দৃশ্য? মসজিদ ও মিনারের খুব সুন্দর, এখন একসাথে বলি আমরা, খুব ভালো লাগবে। ওকে, ভেরি গুড। চিত্রকলাকে কোন ধরনের ভাষা বলা হয়? মুখের ভাষা, প্রাণের ভাষা, আঞ্চলিক ভাষা নাকি জীবনের ভাষা? আন্তর্জাতিক ভাষা। আন্তর্জাতিক ভাষা। হ্যাঁ। পানিতে মিশিয়ে যে রং তৈরি করা হয় তাকে কি বলে? তেল রং, প্যাস্টেল রং, জল রং, মোম রং? জল জল রং। রং। শিল্পীদের ছবি কোথায় প্রদর্শিত হয়? স্টেডিয়ামে, লাইব্রেরিতে, গ্যালারিতে, থিয়েটারে? গ্যালারিতে। গ্যালারিতে। হ্যাঁ। একসময় কোন পাতায় লেখা হতো? আহ, কলা পাতায়, তাল পাতায়, বট পাতায় না পান পাতায়? কলকাতায়। তাল পাতায়। হুম। জয়নুল শিশু কলা ভবন কোথায় অবস্থিত? লন্ডন শহরে, প্যারিস শহরে, টরন্টো শহরে না ঢাকা শহরে? ঢাকা শহরে। হ্যাঁ। ধারালো ছুরির সাহায্যে কোথায় ছবি আঁকা হতো? কাঠে, কাপড়ে, কাঁচে নাকি কাগজে? কাঠে। হ্যাঁ। কোথায় গেলে চারুকলা বিষয়ের সঙ্গে পরিচিত হওয়া যায়? জাদুঘরে, চিড়িয়াখানায়, শিশু পার্কে, লালবাগ কেল্লায়? জাদুঘরে। জাদু। হ্যাঁ। বিভিন্ন রকম নকশায় যেসব আসবাবপত্র তৈরি হয় তাকে কি বলে? কারুশিল্প, লোকশিল্প, বেদশিল্প, চারুশিল্প? কারুশিল্প। কারুশিল্প। গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট কত সালে যাত্রা শুরু করে? 1945, 1947, 1948 নাকি 1952? 1948। হ্যাঁ। আহ, তদানীন্তন প্রভু, এটা যেন কি, এটা যেন বেশ ভালো একটা এর তথ্য খুঁজে পাইনি। আচ্ছা, এইটা বাদ দিলাম, হ্যাঁ? উদ্ভট ওয়ার্ড। পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় কচিকাঁচার মেলার পরিচালক কে ছিলেন? ওয়াহাদি রুকনুজ্জামান খান। ওয়াদিল খান। ওয়াদি কোথায় গেল? আচ্ছা, ওয়াহিদুল হক, জয়নুল আবেদিন, কামরুল হাসান নাকি রুকনুজ্জামান খান? রুকনুজ্জামান। খুব সুন্দর, ভেরি গুড। গুহার গায়ে ছবি আঁকতো কোন যুগের মানুষ? মধ্যযুগের, আধুনিক যুগের, অন্ধকার যুগের নাকি আদিম যুগের? আদিম যুগে। আদিম যুগে। আদিম মানুষ তুলি তৈরিতে কি ব্যবহার করত? সুতা, পাট, গাছের পাতা নাকি জীবজন্তুর পশম? জীবজন্তুর পশম। নিগ্রো জাতি কোন দেশে বসবাস করত? অস্ট্রেলিয়া, চীন, জাপান না জিম্বাবুয়ে? এটা তো জানি না। জিম্বাবুয়ে হবে। আচ্ছা, এটা প্রথম অধ্যায়ের আলোচনা। চলুন এবার দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দেখুন, এখানে বাংলাদেশে চারু ও কারুকলা শিক্ষার পথিকৃৎ শিল্পী যারা ছিলেন, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু যে বিষয়, তাদের যে নামগুলো রয়েছে বা যারা রয়েছেন তাদের নিয়ে আমরা আলোচনা করব এই সম্পূর্ণ পার্টটিতে। 1 নম্বর পার্ট। 1 নম্বর পার্টে যদি আলোচনা করা হচ্ছে, 1টা মিনিট সময় দিন, 1টা মিনিট। হ্যালো।
আপনি স্যার খুবই দুঃখিত, আপনাদের এভাবে ওয়েট করানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মানে আমাদের স্যার ফোন দিয়েছিলেন, এই জন্য আমি বাধ্য হয়ে ফোনটা রিসিভ করতে হলো। দেখুন, বাংলাদেশের প্রথম দিকের চিত্রশিল্পী কারা নিশ্চয়ই আপনারা এখানে পড়ে ফেলেছেন। পাবলো, নাকি পাবলো, মানে পাবলোর পরেরটা কি বলেন তো, দেখি কে কি জানেন? পাবলোর পরেরটা কি? পিকাসো পিকাসো হ্যাঁ, পাবলো পিকাসো। হ্যাঁ, ইনি কিন্তু একজন পাশ্চাত্যের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, তাই না? কম বেশি আপনারা পড়েছেন, সেটা আমরা একের পর এক সবকিছু জানানোর উপর জানতে পারবেন। তারপরে দেখুন, জয়নুল আবেদিন, যামিনী রায়, কামরুল হাসান, জয়নুল আবেদিন, নন্দলাল বসু। তার মানে এখানে প্রথম দিকে চিত্রশিল্পী কারা ছিলেন? কামরুল হাসান, কামরুল জয়নুল আবেদিন। কামরুল হাসান এবং জয়নুল আবেদিন। হ্যাঁ, এই আরো যামিনী আছে, রায় কোন দেশের শিল্পী জানেন? যামিনী রায়, স্যার পড়ছিলাম তো কিন্তু মনে নাই। যামিনী রায়, তারপর ভারতের। বসু, এরা কিন্তু ভারতীয় শিল্পী। ভারতে আচ্ছা, এরপরে আসুন ব্যাখ্যা। ব্যাখ্যায় বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের ভিত্তি স্থাপনকারী প্রথম দিকের প্রধান শিল্পী হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, এবং 1947 সালের দেশ ভাগের পর এই দেশে শিল্প চর্চা শুরুর ক্ষেত্রে অন্যতম অগ্রগামী শিল্পীরা হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, হাবিবুর রহমান, খাজা শফিক আহমদ, আনোয়ারুল হক, শফিকুল আমিন, হাবিবুর হাবিবুর রহমান মনে হয়েছিলেন, আর কামরুল হাসান। হাবিবুর রহমান হবে এখানে। এবং এরপর রয়েছিল শফিউদ্দিন আহমেদ, এস এম সুলতান, এবং পরে হচ্ছে মোহাম্মদ কিবরিয়া। তাহলে এখান থেকে আমরা বাংলাদেশের প্রথম দিকের শিল্পী বলতে সাধারণত 3-4টা নাম মনে রাখবেন। একটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, হাবিব, মানে তারপরে এবং কামরুল হাসান, এস এম সুলতান, আর শফিউদ্দিন, এখানে শফিউদ্দিন নেই, শফিউদ্দিন না, আনোয়ারুল হক মনে রাখবেন। এই 3-4টা মনে রাখলেই হয়ে যাবে মূলত। এখানে হাবিবুর রহমান, তারপরে হচ্ছে আপনার আম, বিশেষ করে হাবিবুর রহমান, শফিকুল আমিন, এগুলো খুব একটা মনে না রাখলেও চলবে। কত সালে পূর্ব পাকিস্তানে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট যাত্রা শুরু করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে এর মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন আর দুইটা আজকের ক্লাসে আছে কিনা জানা নেই। উত্তর হবে কোনটা? 1948, 1924, 1978, 1947? 1948 1948 সালে নভেম্বর মাসে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে পুরান ঢাকার জনসংঘ 15ই নভেম্বর। ন্যাশনাল 15ই নভেম্বর। পুরান ভবনে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট বা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ যাত্রা শুরু করে। এটি তৎকালীন পূর্ব পাকিস্তানের সর্বপ্রথম শিল্প শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে 18 জন ছাত্র নিয়ে যাত্রা শুরু হয়েছিল। কতজন নিয়ে? 18 জন। 18 জন। প্রতিষ্ঠিত হয় কত সালে? 1948 সালে 1948 সাল। প্রতিষ্ঠাতা কে ছিলেন? জয়নুল কি করতো আবেদিন। স্যার? পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম? ভারতের ছিল। পূর্ব পাকিস্তান আর্ট অ্যান্ড ইনস্টিটিউট। গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট 1948 সাল। হ্যাঁ, পূর্ব পাকিস্তান পরে গভর্নমেন্ট আর্ট পাকিস্তান ইনস্টিটিউট এবং চারু ও কারুকলা মহাবিদ্যালয় 1963-তে। বর্তমান নাম কি? তিনবার নাম পরিবর্তন হয়। বর্তমান তিনবার নাম নাম কি? পরিবর্তন হয়েছে। 3বার নাম পরিবর্তন ঢাকা হয়েছে। বর্তমান নাম বিশ্ববিদ্যালয় কি? চারুকলা অনুষদ।
হুম, ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলার অনুষদ। আচ্ছা। দেখুন পুরো ডিটেলটা এখানে দেওয়া রয়েছে। কি ভাল লাগছে না নাকি?